স্বর্ণ, এই স্বর্ণ, এই বেয়াদব আর কত গিলবে? শহীদ না হওয়া অবধি। আমাকে নামতে হলে আজ সত্যি সত্যি আমার হাতে খুন হবে। দোতলা নিজের রুমে শুয়ে পা নাচাতে নাচাতে কথাটি বলল সায়ন। এমন ভাব যেন অসহ্য যন্ত্রণায় ছটফট করছে সে। স্বর্ণ কেবল মুখে এক লোপা ভাত দিয়েছে। বেচারি গিলা দূর, মুখকে নাড়িয়ে চিবাতেও পারেনি। তার আগে অধৈর্য হয়ে ডাকতে শুরু করেছে সায়ন। সমানে চেঁচাচ্ছে। স্বর্ণ চুপচাপ শুনল, তবে উঠে যাওয়ার প্রয়োজন বোধ করলো না। কেউ না জানুক, সে তো জানে কেন চেঁচাচ্ছে। মাথা ব্যথা নাকি ছাই, পাজি ছেলের ধান্দা অন্য কিছু খুব ভালো করে জানে সে। যাবে না সে, সত্যিই যাবে না। কাপুর কাছে ধরা খেয়েও সব মেটেনি ফাজিল ছেলের। থাকবে কি করে? লজ্জা বলে কিছু থাকলে তো নিজের রুমে শুয়ে শখও শুনছে সায়নের গলা স্বর, হাসছি মিটিমিটি। ভাইয়ের মাথাটা বুঝি সত্যিই গেছে। প্রেমে পড়লে বুঝি এমনই হয়। এদিকে ছেলের কাণ্ডে সীতারা নিজের কাছে থাকা পেন কিলার নিয়ে ছুটলেন দোতলায়। ছেলের বুঝি সত্যি মাথা ব্যথা করছে, হয়তো এভাবে ডাকাডাকি করতো না নিশ্চয়ই। বড় মাকে যেতে দেখে ছোট চিপে হাসল। তার জায়গায় বড় মাকে দেখে সায়নের মুখটা কেমন হবে। বড় মাকে যেতে দেখে সনদ ছোট চিপে হাসল। তার জায়গায় বড় মাকে যেতে দেখে সনদ ছোট চিপে হাসল। তার জায়গায় বড় মাকে দেখে সায়নের মুখটা কেমন হবে ভেবে হাসি চওড়া হলো তার। সিরাজের সামনে হাসি আটকাতে গ্লাস উঁচি একটু পানি খেলো, নয়তো এইভাবে হাসতে দেখলে প্রশ্নের তোপে পড়তে হবে। ওইদিকে সায়ন শুয়ে অস্থির অস্থির করছে, এপাশ ওপাশ করে চোখ মুখ বুঝে আবারও ডাকার আগে মাকে দেখে বোকা বোকা হাসল। ঠোঁটে হাসি এঁটে উঠে বসলো। সীতারার সঙ্গে আনা মেডিসিন ছেলের ডান হাতে ধরিয়ে দিয়ে গ্লাস এগিয়ে দিলেন। সায়ন মুখ কাচুমুচু করে হাতে মেডিসিন নিয়ে চুপ করে বসে রইল। তার তো কোথাও ব্যথা ট্যাথা কিচ্ছু নেই। আসলে স্বর্ণকে একটু কাছে পেতে এতটুকু তাড়া দিচ্ছিল, নয়তো পাজি মেয়ে আসতোই না। কিন্তু এখন কি হবে? কি বলে বাঁচবে? মনে এ কথা ভেবেও সায়ন কিছু খুঁজে মনে মনে এ কথা ভেবেও সায়ন কিছু কথা খুঁজতে লাগলো, কিন্তু এই মুহূর্তে কথা খুঁজে পেল না। পৃথিবীতে কথার আকাল পড়ে গেল নাকি কে জানে। ছেলেকে বসে থাকতে দেখে সীতারা তার মাথায় স্নেহের হাত বুলাতে বুলাতে বললেন, কি হলো বাবা, খা। এই তো খাচ্ছে। খুব বেশি মাথা ব্যথা? কড়া করে 1 কাপ চা করে দেই? না না, চা খেলে এখন আর ঘুম আসবে না। আমি বরং ঘুমানোর ট্রাই করে। ঔষধটা খেয়ে নে বাপ, তারপর ঘুমা। আমি চুল টেনে দিচ্ছি, এমনিতেই ঘুম চলে আসবে। কথা বলেই সীতারা সায়নকে তাড়া দিয়ে ওষুধ খাওয়ালো। সায়নও খেতে বাধ্য হলো। তারপর উনি ছেলের শিওরে বসে কখনো ছেলের মাথায় চুল টেনে দিতে লাগলেন, কখনো কপাল টিপতে থাকলেন। মনে মনে সায়ন স্বর্ণের গোষ্ঠী উদ্ধারই করছে। চোখ বুঝেই নিল। একটু পর ছেলেকে গভীর নিঃশ্বাস ফেলতে দেখে সীতারা লাইট অফ করে চলে গেলেন। উনি যেতেই সায়ন উপর হয়ে শুয়ে পিটপিট করে পড়ল, খেতে চাইলাম সুন্দরী বউ, অথচ খেতে হলো পেন কিলার। কপাল। এই কথা বলে স্বর্ণকে গালি দিতে দিতে সে সত্যি সত্যি ঘুমে দেশে পাড়ি জমালো। ঘড়ি কাটা চলছে ঠিক ঠিক করে। রাতের শেষ প্রহর। চৌধুরী নিবাসের সকল সদস্য গভীর ঘুমে মগ্ন। তখন কেউ দোতলার রুমের দরজা খুলল। পা চিপে চিপে বের হলো সন্তর্পণে। গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে দরজায় হাত ছোয়ালো। পাসওয়ার্ড টিপে প্রবেশ করলো রুমে। এদিক ওদিক উকি ঝুঁকি মেরে নিঃশব্দে দরজা আটকেও দিল। লাইট জ্বালালো, বিছানায় বসলো। এরপর চোখ বুলালো চারপাশে। সামনে থাকা বিশাল বড় ড্রেসিং টেবিলের আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে মলিন হাসলো। হাত রাখলো আঘাতপ্রাপ্ত ঠোঁটের কোণে। তখন হাতের ফোনটা ভাইব্রেট হতে দেখে হাসলো। জানতো কল এখনই আসবে। সে কল রিসিভ করে গা এলিয়ে দিল নরম বিছানায়। নাকে এসে ঠেকলো খুব পরিচিত ঘ্রাণ। তখন ফোনের ওপাশে নীরবতা। কিছুক্ষণ পর কানে এসে বিঁধল গমগমে সেই কণ্ঠস্বর, এত রাতে আমার রুমে কি? ঘুমাসনি কেন? ঘুম ভেঙে গেল আর আসছে না। এজন্য আমার রুমে আসতে হবে? এলে কি ক্ষয়ে যাবে? তা যাবে না, তবে আসার কারণ থাকতে হবে। কেন, রুমে কি হিরে জহরত লুকিয়ে রেখেছেন যে ভয় পাচ্ছেন? এর চেয়েও দামি কিছু? চুরি করি তাহলে? চুরি করতে গেলে কৌশল জানা আবশ্যিক। শুনি কি সেই কৌশল? রুমের মালিকের থেকে চুরির কৌশল জানতে চাচ্ছিস? ঘটে, বুদ্ধির ছিটে ফোঁটা না থাকলে যা হয় আর কি। আমি অসুস্থ, বকবেন না খবরদার। এখনো ব্যথা আছে? আছে। শুদ্ধ ভাই, আমাকে এই ফোনটা দেওয়ার কারণ কি? বলেছি তো, বিয়ের কাজ কতদূর এগোলো জানার জন্য। কাজ শুরু করিনি এখনো। কাল থেকে শুরু কর। বিয়ে করব, বিয়ে করা জরুরি হয়ে দাঁড়িয়েছে।
হঠাৎ বিয়ে পাগল হয়ে গেলেন কেন? কাহিনী কি? বয়স তো কম হলো না। তাই বলে হঠাৎ করে কেন? ওসব তুই বুঝবি না, আরো বড় হ। বুঝবো না, অথচ আমার ঘাড়ে গুরু দায়িত্ব চাপিয়ে দিয়েছেন। দেওয়ার কারণ সময় মতো বুঝে যাবি। কথা বলে শুদ্ধ চেয়ারে হেলান দিয়ে নিজের ঠোঁট কামড়ে ধরে হাসল। শীতল চোখের সামনে যেভাবে বুকের মধ্যে ফোন লুকিয়ে রেখেছিল ভাবলেও হাসি পায়, অস্বস্তি লাগে। মূলত এই কারণেই ফোন নিজের কাছে রাখার সাহস করেনি সে। ফোনটা দেখলেই নিজের সেদিনের ঘটনা মনে পড়ে যেত, যেটা তার জন্য শুভকর কিছু হতো না। কেন হতো না? এই কেন এর জবাব নেই, জবাব খোঁজারও প্রয়োজন মনে করেনি কখনো। সে চোখ খুলে তাকালো ল্যাপটপের দিকে। তার বিছানায় শুয়ে আছে শীতল, কানে ফোন, বুকের উপর একটা বালিশ, চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে বিছানা জুড়ে। পরনে কালো কালার রেডি টপস, সঙ্গে ঢিলেঢালা প্লাজো। পুরো লুক নাদান বাচ্চা টাইপের, অথচ দুষ্টুমিতে পিএইচডি করা। কথা কাজের দুরন্তপনা। শীতল কিছুক্ষণ আগে রুমের পাসওয়ার্ড চাপতেই তার কাছে নোটিফিকেশন চলে এসেছে। এত রাতে এই রুমে কে ঢুকতে চাচ্ছে? কি কাজ? নাকি অন্য কেউ বাসে ঢুকেছে? মূলত এইসব ভেবে ল্যাপটপটা চেক করে দেখে দরজার সামনে যুবতুবু শীতল দাঁড়িয়ে আছে, হেলে দুলে বারবার পাসওয়ার্ড ইন করছে। তাকে দেখে কনফার্ম বাটন প্রেস করতে দরজা খুলে গেছে। ডিসক্লাইন করে একাধিকবার পাসওয়ার্ড চাপায় বৈদ্যুতিক শকে ঝাঁকি খেয়ে সে ওখানেই মরে পড়ে থাকত। অথচ বোকা শীতল টের পায়নি। রুমের মালিক না চাইলে রুমে ঢুকতেও পারতো না। বর্তমান দুজনই চুপ, চলছে নীরবতা। অদ্ভুত কারণে নিশ্চুপতা থাকতে ভালো লাগে। ফোন কানে ধরে একে অপর নিঃশ্বাসের শব্দ শুনছে। কাকতালীয়ভাবে দুজনেই মন খারাপ, মনে অনেক কথা জমা, অথচ বলতে ইচ্ছে করছে না। শীতল আবার বেশিক্ষণ চুপ থাকতেও পারলো না। চুপ থাকলে পেটের ভিতর গজগজ করে। এই স্বভাবের কারণে সেই আগে নীরবতাই ভাঙল। ধীর কণ্ঠে বলল, শুদ্ধ ভাই, হুম। একটা কথা বলি। না। কেন বলি না প্লিজ? বারণ যখন শুনবি না তখন পাগল ছাগলের মতো জিজ্ঞাসা করিস কেন? আপনার কি মন খারাপ? এই কথা কেন মনে হলো? কেন? আপনার বুক চাপা নিঃশ্বাস আমার কানে কানে গুনগুন করে বলে গেল। কথা বলে খিলখিল করে হাসলো শীতল। হাসতে গিয়ে কাটা ঠোঁটে টানও খেলো। ব্যথা শব্দ করে ঠোঁট চেপে ধরল। শুদ্ধ হাসি শুনলো তার ব্যথাতুর শব্দ। কেন জানি বুক ভার হলো। তার ল্যাপটপটা চোখে সামনে রেখেই বলল, রুমে যা। কেন? যেতে বলেছি। যাব না। তুই চুননি, তোকে বিশ্বাস নেই, তোকে রুমে রাখার রিস্ক। যা বলছি। শুননি কি চুরি করেছি আমি? খবরদার বলছি, উল্টাপাল্টা অপবাদ দেবেন না। আমার নতুন টি শার্টটা গায়েব করেছিস, পারফিউম সি ব্লু রিচুয়ালসটাও দুদিন আগে ঝেড়েছিস। আর বলবো? শীতল জিভে কামড় দিল। সত্যি সত্যি গায়েব করেছে, কিন্তু বিশুদ্ধ পুরুষ জানলো কিভাবে? কথা বাড়ে, কিন্তু বলতে গেলে সত্য ফাঁস হয়ে যাবে। এর চেয়ে ভালোই কলচা কাটে উত্তম। তাই সে বলল, যেই না রুমের চেহারা, নাম রাখছে আবার পেয়ারা। থাকবই না আপনার রুমে। এই কথা বলে সে কল কেটে দিল। তারপর পুরো রুমে টই করে এটা ওটা ঘুরে নেড়েচেড়ে দেখলো। রুমের এক কোণে থাকা ছোট ফ্রিজ খুলে সফট ড্রিঙ্কস বের করলো। ধীরে সুস্থে অত্যাধুনিক ডিজাইনের ড্রেসিং টেবিলটার কাজ ছড়িয়ে থরে থরে সাজানো পারফিউম ঘেটে ঘুটে দেখলো। তারপর পছন্দসই একটা নিয়ে নিজের শরীর মাখলো। খোলা চুলগুলো খোপা করে ড্রেসিং টেবিল থেকে একটা কলম নিয়ে খোপাতে গুজে দিল। চুলের কাঠির কাজ সারলো কলম দিয়ে আর কি। এরপর থম মেরে কিছুক্ষণ বসে থেকে যাওয়ার জন্য পা বাড়িয়ে থেমে গেল। পিছু ফিরে তাকালো বিছানার দিকে। বিছানাটা যেন টানছে তাকে। ভাবলো সে যদি এখানে থেকে যায় শুধু জানতে পারবে না কত কেটে দিয়েছে, জানার কথাও না। চোখে আবারও ঘুম ধরা দিয়েছে। রুমে যেতে আলসে লাগছে। এইসব ভেবে এসে ড্রিম লাইট অন করলো। রুম ছেয়ে গেল নীলচে নরম আলোয়। তার রুমটার থেকেও এই রুমটা বড় সড়ো, খুব সুন্দর, বেশি গোছগাছ থাকা অল টাইম। এজন্য খুব লোভ হয়। মনে বলে শুদ্ধকে বের করে রুমটা দখল করে নিতে। মনে মনে এইসব ভাবতে সে এগুলো বিছানার দিকে শুয়ে পড়লো নিশ্চিন্ত মনে। এরপর পিপির করে বলল, একটু ঘুমাই, একটু ঘুমালে পাপ হবে না, জানতেও পারবে না রুমের খচ্চর মালিক। এ কথা বলে চোখ যারা বন্ধ করে নিল। পরিচিত ঘ্রাণ নাকে এলো প্রাণ ভরে, ঘ্রাণটা টেনে নিল। এরপর অবান্তর ভাবনা ভাবতে ঘুমের দেশে পাড়ি জমালো। শুদ্ধ চেয়ারে হেলান দিয়ে তাকিয়ে দেখলো তার
অনুপস্থিত তার রুম, তার বেডে অন্য কারো রাজত্ব, অথচ না কিছু বলতে পারল না, ধমকে বের করে দেওয়ার ইচ্ছে করল। এখন মধ্যরাত, ঘুমিয়ে আছে সুখী মানুষগুলো। ইয়াসির রাতের রাস্তায় হাঁটতে হাঁটতে সিগারেট ফুঁকছে, নাক মুখ দিয়ে ধোঁয়া ছাড়ছে। তার মনে একটি আফসোস জমা হয়েছে, সেই আফসোসের নাম শীতল। আজকে পাখিটাকে নাচ চাইলেও ছাড়তে হয়েছে। পাখিটার সেই পুতুল মুখ, শরীর শিরশির করা গোলাপি ছোট, অধর কামড়ে হাসি, রাগি ফেস, চঞ্চলতা সব চোখের ভাষায়, চোখের তারায় ভাসছে। কুটকুটে যৌবনের তাড়নায় জীবনে অর্ধেক, কুটে যৌবনের তাড়নায় জীবনে অনেক মেয়েকেই সে পেয়েছে, কিন্তু মন না তৃপ্ত হয়েছে আর না দেহ। এবার মন মতো কাউকে পেলে নিজের কাছে রেখে দিলে কেমন হয়? ঠিক বন্দিনী করে, সম্পত্তির মতো নিজের নামে দলিল করে, যাতে কেউ না কাটতে পারে। কাজটা বলে কিন্তু মন্দ হয় না। তার জীবনে হেতু দরকার। সংসার করার ইচ্ছে কোনো কালে ছিল না, কিন্তু জীবনটা আজকাল খুব বেশি পানছেটে লাগছে। একাকী সময়গুলোতে কাউকে পাশে পাওয়ার শখ জাগে। অনেক তো হলো বাউন্ডুলেপনা। এবার তাহলে এই শীতল রানীকেই বন্দিনী করা যাক, রেখে দেওয়া যাক নিজের খুব কাছে, নিজের করে। তার স্তব্ধ বাড়িতে চঞ্চল পাখিটি উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াবে। তার মন কেমন করা খিলখিল হাসিতে সুখ এসে ঝুমঝুম করবে, গাইবে, নাচবে, আর সে দু চোখ ভরে দেখবে, হাসবে, আগলে রাখবে। এছাড়াও চঞ্চল পাখিটাকে সে রোজ রাতে বউ সাজাবে, লাজ চুকচুকে লাজে রাঙা বউ। মোট কথা, বউয়ের সাজে কখনো কারোর সঙ্গে রাত্রি যাপন করা হয়নি না, কারো বউয়ের সাজ নষ্ট করার কারণ হতে পেরেছে। এবার হবে, খুব তাড়াতাড়ি হবে। সামর্থ্যবান পুরুষ হয়ে যদি বউর সাজ নষ্ট করতে না পারে, তবে কেমন পুরুষ সে? পুরুষ সমাজ কি মানবে তাকে? মানা উচিতও না। সে জানে না এসব কেন ভাবছে, তবে ভাবতে ভালো লাগছে তার। এমন ব্যাপার ভাবনা ছেদ ঘটল ফোনের রিংটনে। কল রিসিভ করে কানে ধরতে কেউ বলল, ওই ছেলেগুলো কই? কোথায় পাঠিয়েছো ওদের? পালাতে বলেছি, পালিয়েছে। কোথায় গেছে আমি কি করে বলবো? সত্যি কথা বলো ইয়াসির। কি আশ্চর্য, আপনাকে মিথ্যা বলবো কেন? আপনি কি আমার বেড পার্টনার যে মিষ্টি মিষ্টি কথা বলে আরেক রাউন্ড খেলার ফায়দা খুঁজবো? তুমি কি নর্মাল কথা বলতে পারো না? না, পারি না। কারণ পাওয়ার আপনার মতো লো বাজেটের না। আমার পাওয়ার অল টাইম তুঙ্গে, তাই আমি থাকি চাঙ্গে। এতই যখন পাওয়ার, মেয়েটাকে রেপ করলে না কেন? শুদ্ধ মশাইকে একটু খেলিয়ে নিতে মন চাইলো। তাছাড়া ওই নটি বয় আগে দেশে আসুক, বিদেশে বসে বোনের উলঙ্গ দেহ দেখে কতটুকুই বা সুখ পালন করবে। ও ফিরলে আরও পারবে না। শকুন দৃষ্টি তার। এমনি এমনি শেষ স্থানে নাম পৌঁছায়নি। বলেন কি? দেখে তো মনে হয় না। গভীর জলের মাছ তা করে তা দেখায় না, আর যা দেখায় আসলে সেটা না। তাই ওকে হেলাফেলা করা ঠিক হবে না। ও আইসি, সুমন্দি দেখি গোটাটাই চিজ বার্গার। ও তোমার বইয়ের ভাই না যে সম্বন্ধে ডাকবে। ডাকলে কি পাপ হবে? তা জানি না, তবে সিরিয়াস হও। চোখ কান খোলা রাখো। গাধার মতো এ কাজ বারবার করে সময় নষ্ট করছো তুমি। মেয়েটাকে ছেড়ে শুভ্রকে খোঁচালে এর ফল ভালো হবে না। বেজর বেজর না করে টাকা পাঠান দেখি। পকেটে টাকা না থাকলে শরীরে এনার্জি পায় না। ইয়াসিরের কথা শুনে লোকটা কল কেটে দিল। কয়েক মিনিট পর তার ফোনে মেসেজ এলো, মাত্রই অ্যাকাউন্টে 3 লাখ টাকা ঢুকেছে। এবার শান্তি লাগছে। মন শান্তি নিয়ে ভাবতে লাগলো, পরের থাবাটা ঠিক কোন জায়গা দিলে শুদ্ধ সোনা আটকে উঠবে, কাটা মুরগির মতো ছটফট করবে। চৌধুরী নিবাসে নাকি দুটো কুচো চিংড়ি আছে। নামটা বোধ হয় সাম্য আর সৃজন। তাদের থাবার গুটি মানালে কেমন হয়? ভালোই হয় বোধ হয়। তাহলে আর কি, ভালো দিয়েই ভালো কাজই সম্পূর্ণ করা হোক। গভীর ঘুমে তলিয়ে আছে সায়ন। রুম জুড়ে অন্ধকার। সময় তখন ভোর 5টার কাছাকাছি। সেই মুহূর্তে নিঃশব্দ তার রুমে প্রবেশ করলো কেউ। আস্তে করে জ্বালালো ড্রিম লাইট। আবছা আলোয় দেখলো দাপুটে রাগী ছেলের শান্ত চেহারা। সে সাবধানে হাতে রাখা কেকটা সেন্টার টেবিলের উপর রাখলো। এরপর কোলবালিশটা সরিয়ে সায়নের পাশে শুয়ে পড়ল। মায়া লাগলো ডাকতে। বুকের কাছেতে কোলবালিশটা সরায়। বিরক্ত হলো সায়ন। বউটাও কাছে আসে না,
কোলবালিশও আজকাল কাছে থাকতে চায় না। কি যে এক জ্বালা। সে ঘুমের ঘরে কোলবালিশ হাতে নিতে গিয়ে হাত পড়লো নরম কিছুর উপর। বালিশটা তো নরম হয় না। বিড়ালটিরা নাকি? রুমের দরজাটা খোলা দেখে ঢুকে পড়েছে বোধহয়। এই কথা মাথায় আসতে সে চোখ খুলতে গিয়েও খুলতে পারল না। কেউ চোখের উপর হাত রেখেছে, তার খুব কাছে ঝুঁকে এসেছে, কানে কানে বলছে, শুভ জন্মদিন শাহরিয়া চৌধুরী। শুভ হোক আপনার জীবনের আগামী পথ চলা। সুখ ও স্বাচ্ছন্দ্যে এসে আলোকিত করুক আপনার জীবন। শান হাসল। তার চোখ থেকে হাত ছড়লে ঘুম ঘুম চোখে দৃষ্টি মেলতে চোখের তারা বিস্ময় খেলে গেল। তড়িৎ উঠে বসতে গিয়েও নিজেকে দমিয়ে নিল। চোখ ঢুলে আবারও তাকালো। স্বর্ণ তাকিয়ে আছে। সায়ন অবাক হয়ে দেখছে শাড়ি পরা স্বর্ণকে। স্বর্ণ শাড়ি পরে না, কাল ভদ্রেও না, আর পরলেও কখনো বাইরে যায় না। অথচ আজ এই রূপে তাকে, এই বেশি তাকে দেখে শায়ন কথার খেই হারিয়ে ফেলল। শুধু মুগ্ধ নয়নে দেখে গেল তার মনোহরিণীকে। তারপর আজলা ভরে স্বর্ণের দু গালে হাত রেখে বলল, কাজী অফিস খোলা থাকবে এখন? না। কাজীর বাড়িতে লোক পাঠায় তুলে আনুক ব্যাটাকে। হুম। তাহলে তুই কিছু একটা কর। কি করব? হয় বিয়ে, নয়তো বেশি মন আমিটাকে সামলে নে। উঠে বসো। এই কথা বলে স্বর্ণ সরে গেল। কেকটা এনে দাঁড়ালো ঠিক শায়নের সামনে। শায়নের চোখে মুখে মুগ্ধতা, বিহ্বলতা, অপ্রত্যাশিত ভালো লাগে বুক ভরে গেছে। স্বর্ণ সেজেছে, তার স্বর্ণ তার জন্য সেজেছে। যত্ন করে চোখে কাজল পড়েছে, ঠোঁটে লিপস্টিকের ছোঁয়া হালকা, অঙ্গে জড়ানো তারই দেওয়া জামদানি শাড়ি। আচ্ছা, শাড়িটি বেশি সুন্দর নাকি তার স্বর্ণের অঙ্গে জড়িয়েছে তাই এত সুন্দর লাগছে তাকে? শায়নকে জ্যাব জ্যাব করে তাকে থাকতে দেখে স্বর্ণ কিছু বলছে না, হাসছে না, আর না লজ্জা নুয়ে পড়ছে। সে শায়নকে উঠে বসিয়ে ইশারায় কেক কাটতে ইশারা করলো। শায়ন কেকটা সামনে রেখে স্বর্ণকে হ্যাঁচকা টানে বসালো তার সামনে। খুব শক্ত করে জড়িয়ে ধরলো পেছন থেকে। গ্রীবায় থুতনি ঠেকিয়ে চুমু খেলো। খোঁচা দাড়ি ঘষে দিল মসৃণ ত্বকে। কদিনের না কামানো দাড়ির খোঁচাকে স্বর্ণ বিরক্তি নিয়ে তাকালো। সরে বসার চেষ্টা করলো কিন্তু পারলো না। আটকা পড়লো পৌরুষালী শক্ত বাঁধনে। সায়ন তার হাতের উপর হাত রেখে কেক কাটলো। দুজনকে খাওয়ালো। স্বর্ণ রিচ ওয়াচ গিফট করলো এবং নিজ হাতে তা পুড়িয়েও দিল। সায়ন তাকালো জানালার দিকে। দেয়াল ঘড়িতে বাজে 5:48। বাইরের আলো ফুটে নিউ। মনেও ছিল না আজ তার জন্মদিনের সকালটা এত সুন্দর হবে। ভাবতেও পারেনি সে পুনরায় স্বর্ণকে কাছে টেনে নিল, যত্ন করে চুমু আঁকলো চোখে, গালে, গলায়, তারপর ফিসফিস করে ডাকলো, চান না বিয়ে করে ফেলি? আজই পাশে জানিয়ে দিই। শুধু টাইম ওয়েস্ট করে কি লাভ বল? আমি কি পালিয়ে যাচ্ছি? ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস? যেই ফিল্ডে পা রেখেছো 2 দিন পর দম ফেলানোর সময় পাবে না, এরই মধ্যে বিয়ে? তাও ঠিক, কিন্তু মন তো মানছে না। এক কাজ করি, চুপি চুপি বিয়ে করি, পরে জানাবো সবাইকে। আমার বিশ্বাস আমার বাপ ছেড়ে বাড়ি কেউই আমোদ করবে না। শখ আপুর বিয়েটা হয়ে যাক, এরপর তোমার পালা। কিন্তু কি? শায়নকে জড়িয়ে ধরে শিব বলল, মুখ রাখলো স্বর্ণের গলার ভাঁজে। এরপর কিছুক্ষণ চুপ থেকে বিড়বিড় করে আওড়ালো, এলোমেলো হয়ে যায় মন, কেন আজ বুঝি না। দাবানল যেন ছড়ালো পার করে সীমানা। শব্দের মতো হানা দেয় এ মনের কামনা। নিজেকে দেখে লাগে আজ আছে না। শায়ন থামলো। স্বর্ণ মনে মনে হাসলো। তারপর শায়নের চুল খামচে ধরে গলার ভাঁজ থেকে মুখ তুলে চোখে চোখ রাখলো। শায়নের নিদারুণ ফেসে নজর বুলালো, কপাল, গাল, নাক, ঠোঁটে রেখে চুমু আঁকলো খোঁচা খোঁচা দাড়িতে, থুতনিতে। তারপর বলল, স্কলারশিপ নিয়ে 2 বছরের জন্য বাইরে চলে যাই। যতদিন যাচ্ছে তোমার চিপকা চিপকি বাড়ছে, দিনকে দিন অধৈর্য হয়ে যাচ্ছ তুমি। এর চেয়ে দূরে চলে যাই। তুমি এদিকে কাজ সারো, 2 বছর পর না হয় দেশে ফিরে সংসার সাজাবো আমরা। এতে আমার পড়াশোনা ঠিক থাকবে আর তুমিও লক্ষ্য স্থির থাকতে পারবে। প্রতিনিয়ত আমার যৌবনের খাতে আগুন জ্বালিয়েও মন ভরছে না তোর? এখন তোকে রোজ না দেখে না ছুঁয়ে মেরে ফেলা পায়তারা করছিস? এতই সোজা, এতই সস্তা আমার প্রেমানুভূতি?
ঠান্ডা মাথায় ভেবে দেখো, এতে দুজনেরই ভালো হবে। সরজা, ভুলেও আর আমার রুমে আসবে না তুই। তোর ভালোবাসার গোষ্ঠীকে চন্দ্রপতি। এই কথা বলে শায়ন রেগে উঠতে গেলে স্বর্ণ থামিয়ে দিল। শায়নের দুই গাল আজলা ভরে ধরে এক গালে মৃদুভাবে থাপ্পড় মেরে বলল, মুখ খারাপ করতে বারণ করেছি না? তুমি আমার বালের আবদার করবা আর আমি শক্তিহীন পুরুষের মতো মেনে নেব? আবার গালিও দেওয়া যাবে না? গালি দিব না তো কি এভাবে চুমু দেবো? কথা শেষ করে স্বর্ণের ঠোঁটে চট করে চুমু খেয়ে নিল। কাজটা এত দ্রুত করলো যে বারণ করারও সময় পেল না। স্বর্ণ কিছু বলার আগে নিজে সিরিয়াস হয়ে বলল, আমি ইচ্ছে করে তোকে ভালোবাসিনি, যা হয়েছে তা মনের অজান্তে। কিন্তু বর্তমানে আমাদের রিলেশনে আমি খুব সিরিয়াস। ভালোবাসি তোকে, তাই বউ আমার তোকে নয়তো মন কুঠুরি আজীবনের জন্য সিলগালা করে দেব। আর মজা করে যদি দরজার কথাটা বলিস তাহলে বলবো দারুণ জোকস, ফিলিংস হচ্ছে নাইস, ওয়াও, অসাধারণ। নেক্সট, পরের পার্ট প্লিজ। আর যদি সিরিয়াসলি বলিস তাহলে আগে ওয়ার্নিং ছাড়ে বাসর করবো, প্রেগনেন্ট করব, তারপর বিয়ে করে বাসায় জানাবো। এটা অন্তত মাথায় গেঁথে রাখিস। স্বর্ণ চুপ করে শুনল। তারপর শায়নকে সরিয়ে শায়নের বুকে মাথা রেখে চুপ করে শুয়ে থাকলো। শায়ন তাকে বুকে আগলে নিয়ে চুলে বিড়ি কেটে দিচ্ছে যত্ন সহকারে। শান্তিতে দু চোখে ঘুম নেমে আসছে। শায়নের মাথায় হঠাৎ দুষ্ট বুদ্ধি খেলে গেল। সেই স্বর্ণের কানে কানে বলল, শাড়ি কি আমার জন্য পরেছিস? হুম। তাহলে খোলার দায়িত্ব তো আমারই। রুমে যাব, সরো। আমার বাড়ির আবদার বললেই মনে হচ্ছে যেতে দেবো। তাহলে মুখ বন্ধ রাখো। তাহলে একটু আদর করতে দে। আগামী 3 দিন তোমার কাছে আসা তো দূর, কথাও বলবো না। এখন যেত সময় বেড়ে যাবে, তুমি ভাবো তুমি কি করবা। এই কথা বলে স্বর্ণ ওকে ধাক্কা দিয়ে উঠে চলে গেল। দরজা খুলে যাওয়ার আগে শায়ন মুখ কাঁচুমচু করে বলল, যাচ্ছিস যা, আমাকে রেপ করে যা প্লিজ, নয়তো তোর ছোঁয়া একটু কলঙ্ক লেপটে দিয়ে যা। আবার শুরু করলে? না, মনে সকলে আয়নায় নিজেকে দেখে যাতে সান্ত্বনা দিতে পারি, তাই আর কি। তার কথায় স্বর্ণ খুব বিরক্তি নিয়ে তাকিয়ে চলে গেল। স্বর্ণকে রেগে যেতে দেখে শায়ন শব্দ করে হেসে ফেলল। তার লাগাম ছাড়া কথা ও কাজ শুধু পাগলিটাকে রাগানোর জন্যই, আর কি। পরিশেষে সে সফল। 1 সপ্তাহ পরের ঘটনা। শীতল এখন সুস্থই বলা চলে। তার চঞ্চলতা দেখে বোঝার উপায় নেই কত বড় বিপদের থেকে সে বেঁচে ফিরেছে। তার মতে তার জন্য চিন্তা করার অনেক মানুষ আছে। সে শুধু শুধু চিন্তা করে রক্ত শুকাবে কেন? এরই মধ্যে সে শুদ্ধর বিয়ের ব্যাপার ইনিয়ে বিনিয়ে সবার কাছে বলেছে। আশ্চর্যের ব্যাপার, কি বিশ্বাসই করতে চায় না শীতলের কথা। শীতলের কথা শুনে সীতারা নিজে শুদ্ধকে জিজ্ঞেস করেছিল, শীতল খেতে বসে বলছিল তুই নাকি পাত্রী দেখার কথা বলছিস, সত্যি নাকি বাপ? পাগল ছাগল মানুষ কত কথাই তো বলে, সব কথা কি ধরতে আছে? আমি কাজে এসেছি, এসব বিয়ে টিয়ের কথা বলে মনোযোগ নষ্ট করতে চাচ্ছি না আপাতত। ওর কথায় কান দিও না। ছেলের কথা শুনে সীতারা দীর্ঘশ্বাস চাপলেন। ভেবেছিলেন ঘটনা সত্যি বোধ হয়, খুশিও হয়েছিলেন। কিন্তু ছেলে তো মুখের উপরে নাই করে দিল। 2 দিন পর শীতল পুনরায় কলেজ যাওয়ার শুরু করলো। কেউ বাধা দিল না। তবে সায়ন 3 বোনের নজর কড়া সিকিউরিটির ব্যবস্থা করে দিল, যেটা 3 বোনে কেউ টের পেল না। শুদ্ধ স্কেচগুলো পেয়ে গেছে, সায়নকে পাঠিয়েছে কাজ শুরু করতে। সায়ন ইনিয়ে বিনে শীতলকে সেগুলো দেখিয়েছে। শীতল বিস্ময় নিয়ে কনফার্ম করেছে এরাই ছিল। বোনের কথা শুনে সায়ন মাথায় হাত বুলিয়ে হাসতে হাসতে জিজ্ঞেস করেছিল, বোন, মনে করে ছেলেগুলোকে হাতের কাছে পেলে তখন কি করবে? মাফ করে দিবে? মোটেও না। ওরা আমাকে মেরেছে, মেরে ঠোঁটের রক্ত বের করেছে। যখন আমার বুকে লাথি মারলো আমার মনে হয়েছিল আমি মরেই যাব। শ্বাস নিতে পারছিলাম না। হৃৎপিণ্ডটা যেন ছিটকে বেরিয়ে আসবে এমনভাবে লাফাচ্ছিল। বিশ্বাস করো ভাইয়া, খুব কষ্ট হয়েছিল আমার, খুব। ওদের পেলে করাত দিয়ে ওদের হাত কাটবো, কাঁচা চামচ দিয়ে ওদের হার্ট খুঁচিয়ে দিব। বেয়াদ্দপগুলো তখন বুঝবে কারো বুকে ব্যথা দিলে কেমন লাগে। ধর এমনভাবে কেউ তাদের মেরে তোর কাছে পার্সেল করলো, ভয় পাবে না তো? মোটেও না। তাহলে আবেদন মঞ্জুর করা হলো। মানে কিসের আবেদন, কিসের মঞ্জুর? ও কিছু না, তুই বেয়া রাখা, আমি জায়গা। সায়নের কথার আগামাতে কিছুই বুঝলো না সে। পেয়ারা খাওয়াতে মন দিল। সেতারা এসে তখন জানলেন শুদ্ধকে নাকি কলে পাচ্ছেন না। ছেলেটার সাথে কথা হয়নি গতকাল থেকে। একথা শুনে শীতল নিজেই ফোন করলো শুদ্ধকে।
কলের পর কল দিতেই থাকলো, তবু কেউ রিসিভ করলো না। 8 বারের বেলায় কেউ রিসিভ করে বলল, হেই শীতল, শুধুকে আটকাও বোন। আটকাবো, কিন্তু কেন? কি হয়েছে? লাইফ রিস্ক নিয়ে স্কাই ডেভিং করার পায়তারা জুড়েছে, কার উপর রেগে আছে কে জানে। এটা আবার কি? একটা কাজ প্রাইভেট জেট নিয়েছিলাম, এখনো বলছে প্যারাশুট নিয়ে জেট থেকে লাফ দিবে। এই পাগলকে কি করে সামলাবো আমি? লাফ দেবে মানে চলন্ত জেট থেকে লাফ দেবে? তাও একা নয়, ঐশ্বর্যকে নিয়ে। ঐশ্বর্যকে? আমাদের দলের হার্ট হ্যাকার দেখবে ওদের। এই কথা বলে কামরান ফোনের ব্যাক ক্যামেরা অন করতেই দেখতে পেল শুদ্ধকে। সাদা টি শার্ট, কালো প্যান্ট পরা সুদর্শন যুবকটির কাঁধে ব্যাগ। সে কথা বলতে বলতে জেটের দরজা খুলে দিল শুদ্ধ। কামরান তাকে বলতেও পারল না শীতল কলে আছে, তাকে দেখছে। তার আগে শুদ্ধ লাফ মেরেছে জেট থেকে, এরপরই লাফ দিল আরেকজন। তার শারীরিক গঠন বলে দিচ্ছে সে মেয়ে, চোখে মুখে আত্মবিশ্বাসের ছাপ, অপরূপ সৌন্দর্যে অধিকারী, বলার অপেক্ষা রাখে না। কামরান ক্যামেরার নিচের দিকে তাক করতে দিয়ে শুদ্ধ পড়ে যাচ্ছে নিচের দিকে। নিচে বড় বড় পাহাড়, উপর থেকে পড়লে বাঁচানো যাবে না, শেষ। এইটুকু দেখে ভয়ে শীতলের দেহ কাঁপতে লাগলো, ঘামতে লাগলো দর দর করে। আর দেখার সাহসও করলো না সে, চিৎকার করে উঠল, শুদ্ধ ভাই! কামরান নিচের দিকে ক্যামেরা তাক করতে দেখতে পেল শুদ্ধ নিচে পড়ে যাচ্ছে। মাথার উপরে স্বচ্ছ সুনীল আকাশ, নিচে বড় বড় পাহাড়, তীব্র বাতাসের গতি তাকে নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এত উপর থেকে পড়লে বাঁচার সম্ভাবনা শূন্যের কোঠায়, সব শেষ। এইটুকু দেখা মাত্রই তার শরীর কাঁপতে লাগলো দর দর করে, গলায় যেন মরণ তৃষ্ণা, হতবাক দৃষ্টি। তার ইচ্ছে করলো 2 হাত বাড়ি শুদ্ধকে ধরে নিতে, জাপটে ধরে চিৎকার করে বলতে, কেমন পাগলামি শুদ্ধ ভাই, কেন এমন করছেন? জানি কি ভয় ডর নেই আপনার? সে মনে মনে চিৎকার করে কতগুলো বলল, কণ্ঠস্বর যেন বোবা, কথা হারিয়ে গেছে। প্রচন্ড ভয় বাখারা ততক্ষণে শুদ্ধ দৃষ্টিসীমার বাইরে চলে গেছে, আর দেখা যাচ্ছে না তাকে। তবে কি সত্যি সত্যি পড়ে গেল, মরে গেল? শীতল আর বাবার সাহস করল না, শুধু অসহায় সুরে ডেকে উঠল, শুদ্ধ ভাই, কে আছো? ওকে বাঁচাও! একথা বলে চট করে উঠে দাঁড়ালো শীতল। কোলের উপর থাকা চিপসের প্যাকেট পড়ে গেল মেঝেতে। হাউমাউ করে কাঁদতে লাগলো করুণ সুরে, ডাকতে লাগলো বড় মাকে, বড় আব্বুকে। কর্ণকুড়ে প্রতিধ্বনি হতে লাগলো বড় আব্বুর বলা পূর্ণ কথাগুলো। তোমরা এক একজন আমার জীবন বাগানের জীবন্ত ফুল। তোমাদের কারো কিছু হলে আমি একটু ভালো থাকবো না, খুব কষ্ট পাবো, বেঁচে থাকার শক্তি হারাবো। আর তোমরা ভালো থাকলে আমি ভালো থাকবো, সুখে থাকবো, আমার জীবন সুখ স্বাচ্ছন্দ্য পরিপূর্ণ থাকবে। শুদ্ধ ভাইয়ের কিছু হলে বড় আব্বুর কি হবে? সায়ন শুদ্ধ দুটোই তো ওনাদের সন্তান হলেও শুদ্ধ ভাইকে বড় আব্বু একটু বেশি ভালোবাসে, আর বড় মা ভালোবাসে সায়ন ভাইকে। মোট কথা শুদ্ধ ভাই সত্যি সত্যি মরে গেলে তাকে ধমকাবে বা কে, মারবে কে, এটা ওটা কিনে কে দেবে, খোঁচা মেরে কথা বলবে কে? চৌধুরী নিবাসের সব থেকে খারাপ মানুষটা হচ্ছে শুদ্ধ ভাই। তাই বলে কি সে কখনো চায়নি সে হারিয়ে যাক, ফুরিয়ে যাক, তার এমন করুণ পরিণতি হোক? আর কেন চাইবে? শাসন করলে রাগ ঝাল দেখালেও সে জানে শুদ্ধ সবার ভালো চায় সব সময়, অথচ সেই মানুষটা থাকবে না একথা ভাবতেও পারছে না সে। একই হয়ে গেল, কি ঘটে গেল তাদের সাথে? আচমকা শীতলের চিৎকার সে থমকে দাঁড়িয়েছে শারাফত চৌধুরী, ঘাড় ঘুরিয়ে তাকালেন হাউমাউ করে কান্না করা শীতলের দিকে। সিঁড়ি দিয়ে নামছিলেন তিনি, উদ্দেশ্য কড়া করে 1 কাপ চা পান করার। কাজের চাপ বেশি থাকায় বিশ্রাম হচ্ছে না তেমন, শরীরটাও খারাপ লাগায় বাড়িতেই ছিলেন। মাথার ব্যথার কথা সহধর্মীকে জানালেন, নিচে আসতে বলে সীতারা চুলোয় চা বসিয়েছে। উনি যতবার চা বানাবেন 2 যাও সুরসুর করে চলে আসবে, দাঁত বের করে হাসবে। হাসির মানে চায়ের ভাগ চায়। চা দিলে গরম গরম চায়ের চুমুকে চোখ বন্ধ করে বলবে, ভাগ্যিস পার্স হারানোর বাহানায় বড় ভাইয়ার সাথে তোমার পরিচয়টা হয়েছিল, না হলে এত স্বাদের চা মিস করে ফেলতাম। স্বাদের জীবনটাও অর্ধেক বৃথা হয়ে যেত। বাড়ির বাচ্চারা শুনে ফেললে লজ্জার অন্ত থাকবে না। তাই সীতারা 2 যাকে ধমকে থামালেও তার মুখে থাকে লাজুক মিষ্টি হাসি। ওনাকে লজ্জা পেতে দেখে হেসে উঠে সিরাত আর সেমেন, কথায় কথায় খোঁচাতেই থাকে গম্ভীর শারাফত চৌধুরীকে প্রেম রোগের রুগী বানানোর অপরাধী হিসেবে। এই মুহূর্তে সিতারার পাশে দাঁড়িয়ে সিমিন চিংড়ি মাছ কাটছেন।
বাড়ির ছেলে মেয়েগুলো ওনার হাতে চিংড়ি মালাইকারি পছন্দ করেন। সায়ন তো একাই খাবে 3-4 পিস, খেতে খেতে বলবে, ও ছোট আম্মু, স্বর্ণের বরের দেখি সোনা বাঁধানো কপাল, শাশুড়ির হাতের অমৃত খাবার ফ্রিতে খেতে পারবে। এই কথা শুনে শীতল স্বর্ণের দিকে একবার তাকে গাল ভর্তি হেসে জবাব দিল। শুধু আপুর না, আমার বরেরও। কথাটা সায়নের খুব একটা পছন্দ হবে না। সে খাওয়া থামিয়ে সিরিয়াস কণ্ঠে প্রতিবাদ করবে। চিংড়ি ইলিশে তোর বড় অ্যালার্জি আছে, সেসব খেতে পারবে না, আর খেলেও আমার ভাগই কম পড়বে, তাই সাথে সাথে করবো না। তুমি কি করে জানলে আমার বরের অ্যালার্জি আছে? জানি জানি, সব জানি। কিভাবে জানো শুনি? শুধু আমি না, শুদ্ধও জানে। জিগা ওরে। শুদ্ধ ভাই, আপনিও জানেন? হুম। বলুন না সেই সৌভাগ্যবানকে। তুইও চিনিস তাকে? চিনি, চেনা জানার মধ্যে। হুম। আমাদের পাড়ার কেউ? হুম। এসে প্লিজ বলুন না, বলুন। পাড়ার মোড়ের গাবু পাগলা। কথা শুনে শীতলের মুখের হাসি মিলিয়ে যাবে, অভিমান এসে জড়ো হবে তার ডাগর ডাগর চোখের পাতায়। মুখ দিয়ে সব সময় লালা ঝরে এমন ছেলেকে বিয়ে করবে না? গাবু তার বর হতেই পারে না। অতঃপর সে সায়ন শুদ্ধ নামে নালিশ জানাবে শারাফাত চৌধুরীকে। খেতে বসে ছেলে মেয়েদের ঝগড়া দেখে হাসবে সকলে। বলা বাহুল্য, শুদ্ধ খায় অল্প স্বল্প, সবকিছুতে খুঁতখুঁতে স্বভাব ছোটবেলা থেকে। কোনো খাবার সে গপ গপ করে খায় না, যা খাবে সীমিত, পাতেও তুলবে পরিমাণ মতো। এই ব্যাপারটা ওনার ভালো লাগে, খুব মুগ্ধ করে। তার ভাষ্য মতে থাকলে খেতে হবে কিংবা নষ্ট করতে হবে এমনটা তো নয়, খাবারের মর্ম বোঝা উচিত। মোট কথা সেও চিংড়ি খায়, তবে একটাই সমস্যা, অ্যালার্জি। অজ্ঞতা এক টেবিলে বসে সবাই খেলেও সে ছুঁয়ে দেখে না। ব্যাপারটা ভাবলে খারাপ লাগলেও কিছু করার নেই। এসব পূর্বের কথাগুলো স্মরণ করে সেমিন মনে মনে হাসছিল, দোয়া করছিল পুরো পরিবারটা যেন আজীবন সুখে ভরা থাকে। তখনই সিরাত ফোনে কথা বলতে বলতে রান্নাঘরে এদিকে এলেন। ওনার মা আগের তুলনায় এখন সুস্থ আছেন, এজন্য তার মুখে হাসি ফুটেছে। কদিন পর মেজো যাকে হাসতে দেখে খুশি হলো দুজা। সিরাত কথা বলে ফোনটা রেখে সীতারাকে বলল, ভাবি, সামনেই তো রোজার মাস, রোজার আগে কোথাও থেকে ঘুরে এলে কেমন হয়? কোথায় যাবি? কাছে কোলে কোথাও যাই, অথবা চলো পিকনিক করি, বাচ্চাগুলো খুশি হবে। আচ্ছা, শুদ্ধ কবে ফিরবে? 2 দিন ধরে তাকে ফোনে পাচ্ছি না, এত কিসের কাজ আল্লাহ জানে। বিয়ে দিয়ে দাও, বউয়ের টানে বাইরে থাকার কথা মাথায় আনবে না। রাজি হলে দিয়ে দিতাম, কিন্তু 2 বজ্জাতের 1 বজ্জাতও বিয়েতে রাজি না, তাদের নাকি সময় নেই। কথা বলতে না বলতে শীতলের চিৎকার শোনা গেল। চুলা অফ করে কোনো মতে ছুটে গেলেন 3 যা। গিয়ে দেখলেন শীতল ফোনের দিকে তাকে হাউমাউ করে কাঁপছে থরথর করে। শুদ্ধ ভাই, শুদ্ধ করে ডেকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে ফোনের দিকে। ততক্ষণে তার চিৎকার শুনে বাকিরাও ছুটে এসেছে, জিজ্ঞাসা করেছে কি হয়েছে, কি দেখে ভয় পেয়েছে, আর শুদ্ধ নাম ধরে চিৎকার করছে কেন, শুদ্ধ ঠিক আছে? শীতল থাপ করে বসে পড়ল। তার শরীরে শক্তি যেন কে শুষে নিয়েছে, তবুও ঢোক গিলছে, চোখ ছলছল করছে। বড় মার উদ্দেশ্যে বলল, শুদ্ধ ভাই জেট থেকে লাফ দিয়েছে বড় মা, নিচে অনেক বড় বড় পাহাড়। বলিস কি? তুই কি করে জানলি? ভিডিও কলে দেখলাম। কই দেখি, আমাকেও দেখা। কল ঢুকছে না। কথা বলে ঠোঁট ভেঙে কেঁদে ফেললো শীতল। রীতিমতো ফোপাচ্ছে সে। শারাফাত চৌধুরীও ততক্ষণে ছুটে এসেছেন, বসেছেন শীতলের পাশে, হাত বাড়িয়ে পানির গ্লাস নিয়ে খাওয়ার ইশারা করে শান্ত হতে বলেন। পানি খেয়ে গড়গড় করে বলল কি কি দেখেছে। শীতলের কথা শুনে সবাই চিন্তায় পড়ে গেলেন। নিজেরাও যোগাযোগ করার চেষ্টা করলো, ব্যর্থ হলো। শীতল তখন ফোপাতে ফোপাতে বলল, বড় আব্বু শুদ্ধ ভাই বোধহয় রাগ করে এই সিদ্ধান্তটা নিয়েছে, তাছাড়া কেউ জেট থেকে লাফ মেরে মরতে চাইবে না। রাগ? কিসের রাগ? ভাইয়া বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে, আমাকে ফোনটা দিয়েছে বিয়ের কাজ কতদূর এগোলো জানার জন্য। দিনে 2 বার আমাকে শুধায় বিয়ের কাজ কত দূর এগোলো। আসলে নিজের বিয়ের কথা মুখ ফুটে বলতে পারে না, তাই আমাকে বলে প্লিজ বড় আব্বু ভাইয়ার বউ দেখো। বউয়ের অভাবে ওনার মনের দুঃখ বেড়ে গেছে, সেই দুঃখে বোধহয় উনি সুইসাইড করতে চাচ্ছে। শীতলের কথা শুনে সীতারা আঁতকে উঠলেন। শীতলের থেকে ফোনটা নিয়ে নিজেই কল দিলেন শুদ্ধর নম্বরে, না পেলেন না। সীতারার চিন্তা মুখ দেখে শীতল পুনরায় বলল,
বড় মা, শুদ্ধ ভাইকে বিয়ে দিচ্ছ না বলেই সে এমন কাণ্ড ঘটিয়েছে। তোমরা আমার কথা শোনো, আমি এক ফোঁটাও মিথ্যে কথা বলছি না। তুই বলিস সে বিয়ের জন্য পাগল, অথচ আমি জিজ্ঞাসা করলে তেলে বেগুনে জ্বলে ওঠে। লজ্জা পায়। এমনকি আমাকে কি বলেছে জানো? বলেছে জোর করে বিয়ে করিয়ে দিতে, নয়তো অঘটন ঘটিয়ে ফেলবে। কতবার যে বললাম মেয়ে দেখে বিয়ে করিয়ে দাও, কেউ শুনলে না। বিয়ের শোকেই ভাইয়া পৃথিবীকে বাই বাই করে দিল বোধহয়। এই কথা বলে শীতল ফুপি ফুপি কাঁদতে লাগলো। একটু সময় চোখ মুখ লাল করে ফেলেছে, হেঁচকে উঠেছে। এবার শারাফাত চৌধুরী শীতলের মাথায় হাত রেখে বললেন, কিছু হবে না মা, ভয় পেও না। শুধু এর আগে স্কাই ড্রাইভিং করেছে। বড় আব্বু নিচে বড় বড় পাহাড় ছিল, শুদ্ধ ভাই পড়ে যাচ্ছিল। পড়তো না, ওর পিঠে ব্যাগ দেখছে না, ওটাতে প্যারাশুট আছে। সব সময়ের মতো ব্যাগের চেন খুলে দিলেই আর পড়বে না, বাতাসে ভাসতে থাকবে। এই কথা শুনে শীতল বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। রিক্স নিয়ে এসব করার কি দরকার? সে চোখ মুছল। এই সামান্য ব্যাপার না বুঝে বোকার মতন কেঁদে ফেলেছে। ছিছি, তখন তার মাথায় খেলে গেল একটা মেয়েকেও লাফ মারতে দেখেছে। এদের কত সাহস! অত উঁচু ভবন থেকে নিচে তাকালেই তো তার বুকের ভিতর ধরফর করে, দম আটকে আসে। তার কান্না থেমেছে আর তা দেখে আর দাঁড়ালেন না সে। তার কান্না থেমেছে দেখে আর দাঁড়ালো না সে। নিজের রুমে গিয়ে দরজা আটকে শুদ্ধকে মেসেজ করলাম, মেয়েদের সাথে উড়াউড়ি হয়ে গেলে কল দেবেন, জরুরি কথা আছে। মেসেজটি সেন্ড করে তার মাথায় ক্লিক করলো। বড় আব্বু বোধহয় তাকে শান্ত করতে একথা বলল, নাকি ঘটনা সত্যি? যখন চিৎকার করলো সবাই ছুটে এসেছিল। চিন্তা ভাসছিল সবার চোখে মুখে। কিছু একটা ভেবে সদর দরজা খুলে সিঁড়িতে দাঁড়িয়ে দেখলো বড় মা প্রেশার বাড়িয়ে ফেলেছে। সিরাত সিমেন্ট চিন্তার মুখে, ওনার হাত পা ডলছে, মুখে কিসব বলছে। শখ আপু মায়ের পাশে বসে প্রেশার মাপছে। বড় আব্বু কাউকে বারবার ফোন করছে। তারপর তার ধারণা সঠিক, তাকে বুঝ দিতে বড়রা তখন অভিনয় করলো। মনে মনে এই কথা ভেবে পুনরায় ডুকরে কেঁদে উঠলো সে। কাঁদতে কাঁদতে ছুট দিল রুমের দিকে। চোখের সামনে ভাসতে লাগলো শুদ্ধর লাফ মারার ভয়ঙ্কর দৃশ্যটা। ধরতে গেলে আমাদের জীবনটা খুব ছোট। শুদ্ধর কাছে জীবনের মানে হলো মর্জি মতো জীবনের স্বাদ খুঁজে নেওয়া, খাওয়া দাওয়া আর ঘুম জীবনের মানে হতেই পারে না। সে তার জীবনে অ্যাডভেঞ্চার পছন্দ করে। অ্যাডভেঞ্চার না হলে জীবনের মানে বজ্র পানছে। চলতি জীবনে পথে সুখ দুঃখের কাহিনী সাজায়। এসবে ফিরে তার মনে হয় জীবনকে নিয়েও একটু বাজি ধরা যাক। আজ হলেও মরতে হবে, কাল হলেও মরতে হবে। ভাগ্য যদি লেখা থাকে অবিবাহিত অবস্থায় মারা যাবে, তাহলে কি কেউ সেই নিয়তি খণ্ডাতে পারবে না, কখনো না। তাহলে হাত গুটিয়ে বেঁচে থাকবে। অবশ্য জীবনের মায়া তাদের কম, তারা জীবন বাজি ধরতে পছন্দ করে, এটাই স্বাভাবিক। এই যে উড়ন্ত জেট থেকে লাফ মেরেছে, এটাও কি কম সাহসের ব্যাপার? দেখে ঐশ্বর্য তাই করেছে। এই মেয়েকে দেখে অবাক লাগে। সাধারণ মেয়েরা সাপ খোপ দেখলে ভয়ে কালঘাম ছুটিয়ে ফেলে, অথচ ঐশ্বর্য তার বিপরীত। মেয়ে স্কাই ডাইভিং করার সাহস দেখায়, মুখে বললেও অনেকে শেষে মুহূর্তে এসে ফিরে যায়, নয়তোবা ভয় আতঙ্কে অসুস্থ হয়ে পড়ে। কামরান অর্ক জেটের দরজার কাছে দাঁড়িয়ে ওদের দেখছে। দুজনেই বাতাসে গা ভাসিয়ে আকাশে দাপিয়ে বেড়াচ্ছে। ভয় ডর নেই দুটোর। কামরান আর অর্ক নিজেরাও রেডি হয়ে তাকাচ্ছে একে অপরের দিকে। এরপর দুই বন্ধু হাসতে হাসতে লাফ দিল। ওদের দেখে আরও 10-12 জনও লাফ দিল। একজোড়া কাপড় নিজেদের এক বেল্ট বেঁধে একসাথেই লাফ মেরেছে। মেয়েটাকে শক্ত করে আঁকড়ে ধরেছে ছেলেটি, চিৎকার করছে প্রাণ প্রাণে। সেই জায়গাটুকু মুহূর্তের মধ্যেই পিঁপড়ার মতো আরও অনেকে দেখা গেল। ঐশ্বর্য দাপুটের সাথে দমে আছে প্যারাশুটে, চোখে মুখে অত্যাধিক খুশির মাত্রা। স্কাই ডাইভিং তার কাছে খুব পছন্দের রাইড। এই রাইডে লাইফ রিস্ক আছে, মারাত্মক খুশি আছে। মোদ্দা কথা লাইফ রিস্ক আছে বলেই তার ভালো লাগে। সে আকাশপানে একবার তাকালো শুদ্ধর দিকে। শুদ্ধ তাকিয়ে আছে নিচে থাকা বিশাল সমুদ্রের দিকে। চটল করছে নীল পানি, ওপর থেকে অসাধারণ লাগছে। ভাবছে অন্য কথা, মুখে মিটিমিটি হাসি। তার থেকে কিছুটা দূরে অর্কের ডাক শুনে শুদ্ধ সেই দিকে তাকালো। অর্ক দাঁত কেলে চিৎকার করে বলল, চল ফিরে যাই। তোরা যা। শীতল কাঁদছে ভাই। কাদুক, মজা করেছি না, কামরানের কসম। তোরা কি জানলি শীতল কাঁদছে? ফোন করছিল তোকে?
তারপর মেয়েটা বোধহয় ভয় পেয়েছে। শুদ্ধ কিছু বলো না, দৃষ্টি সরিয়ে নিল। কিছু বলেও লাভ হবে না যতক্ষণ না নিজে কথা বলবে। এরপরের ঘটনাও তার জানা। শীতল কাঁদবে। সেই কান্না দেখে তার মা সহ বাড়ির সবার কানে ঘটনাখানা পৌঁছে যাবে। তার মায়ের উচ্চতা ফোবিয়া আছে, ছেলে লাইফ রিস্ক নিয়ে আকাশে দাপিয়ে বেড়াচ্ছে, এই কথা ভেবে হয় ওনার প্যানিক অ্যাটাক হবে, নয়তো বা টেনশনে প্রেশার বাড়িয়ে ফেলবে। মূলত এই জন্যই কোনো কাজের কথা কাউকে বলতেই চায় না সে। এখন কিছু করারও নেই, কাঁদতেই থাক। কাঁদলে চোখ পরিষ্কার থাকে। তাকে চুপ থাকতে দেখে কামরান হাসলো, তারপর শোনাচ্ছে বলল, বুকের জ্বালা কমাতে ল্যান্ড করো বন্ধু। করতেই তো হবে, না করলে তোর একটা ব্যবস্থা কিভাবে করব? কিসের ব্যবস্থা বন্ধু? এখানে থাকার ব্যবস্থা। কামরানের হাসিটা মিলিয়ে গেল, চোখে মুখ শুকিয়ে গেল। শুদ্ধর শীতল কণ্ঠ শেট মনে হলো। কপালে দুঃখ আছে, দেশে ফিরে বিয়ের পিড়িতে বসার কথা। না না, যেভাবেই হোক শুদ্ধকে মানাতেই হবে, বোঝাতে হবে। খুব অনুতপ্ত সে, এই পাপ আর জীবনেও করবে না, কিন্তু সেটা আর সম্ভব হলো না। তার আগে শুদ্ধ পাশ কাটিয়ে চলে গেল। এর পরপরই সংকেত পেল দ্রুত জেটে ওঠার। সবাই একে একে এলো, আবার জেট ছুটলো ল্যান্ড করার উদ্দেশ্যে। প্রায় 3 ঘন্টার পর জেট ল্যান্ড করলো। শুদ্ধ দ্রুত পায়ে ছুটলো রুমের দিকে। যেতে যেতেই কল করলো সিতারার নাম্বারে। ছেলেকে সুস্থ দেখে সিতারা যেন হাঁপ ছেড়ে বাঁচলো। বকলো এমন কাজ করার জন্য। শুধু হাসলো, তবে আশেপাশে শীতলকে না দেখে বুঝলো সে কাঁদতে ব্যস্ত। কাঁদো কাঁদো, আর কাঁদলে আর একটু কাঁদো। কাঁদলে মন পরিষ্কার থাকে। মোট কথা, কেউ যখন কারোর জন্য ব্যাকুল হয়ে কাঁদে তখন দেখতে ভালোই লাগে। তার তো ভালো লাগে। মহারানী আর ঘন্টাখানিক কাঁদো, সে এখন ফ্রেশ হয়ে খেয়ে তারপর না হয় কল ব্যাক করবে। এই নিয়ে 11 বার কল দিয়ে ভ্রুজরা কুচকে নিল আহনাফ। আজ সকাল থেকে শখকে কলে পাচ্ছে না সে। কই গেল মেয়েটা? সকাল থেকে মিষ্টি কণ্ঠ শুনতে পায়নি। বুকের ভেতরটা খাখা করছে, অসহ্য লাগছে। সকালের শুরুটা এত জঘন্য কাটলো, দিনটা কি হবে কে জানে। দিনগুলো বড্ড বেশি বেমানি শুরু করেছে, কাটতেই চায় না। কবে বছর কাটবে, কবে শখকে বউ করে ঘরে তুলবে, কবে বাহুটারে জাপটে ধরে বুকে জ্বালা কমাবে, এসব কবে হবে? কবে কবে কবে? সে দেশ ছেড়েছে কয়েক সপ্তাহ হয়েছে। শখ এয়ারপোর্টে এসেছিল তার সাথে দেখা করতে, যদিও এতটা কল্পনা করেনি, কিন্তু শখের এই ছোট্ট কাজে ভীষণ খুশি হয়েছিল। বড়রা না থাকলে জোর করে হলো একটু জড়িয়ে ধরত, কিন্তু সারান থাকায় সেই সাহস করেনি। অপেক্ষার ফল সুমিষ্ট হয়, সেই সুমিষ্ট ফল পেতে অপেক্ষা করতে হবে। এইসব ভেবেই সে রান্না শেষ করে ফ্রেশ হতে গেল। একটু পরেই অফিস যেতে হবে। এদেশে নিজের কাজ নিজেরই করতে হয়, তাই সব কাজ তারই করা লাগে। যদিও কাজ করতে মন্দ লাগে না, তবে কাজের ফাঁকে গল্প করার একটা মানুষ থাকতে বেশ হতো। সেই মানুষটা যদি শখ হলে তাহলে তো কথাই নেই। আহনাফ ফ্রেশ হয়ে মাথা মুছতে মুছতে ফোন হাতে নিতে দেখি শখের মেসেজ এসেছে। ল্যাবে আছি, স্যার আছে, চিন্তা করবেন না, আমি ঠিক আছি। এই ছোট্ট একটা মেসেজে তার বুকে শীতলতা নামলো। কিছুটা চিন্তামুক্ত হলো সেও ছোট্ট একটা মেসেজ সেন্ড করে রাখলো। ভীষণ ভালোবাসি শখ পাখি। মেসেজটা দেখে শখ মুখ টিপে হাসলো লাজুক হাসে। সারাদিনে 5 থেকে 7 বার শুনতে হয় এই ম্যাজিক্যাল বাক্যটা। শোনার অপেক্ষা করে সে, কারণ আহনাফের কণ্ঠ আদরের সুরে বলা বাক্যটা শুনলে তার মন ভরে যায়। একদল খুশি বুক পাজরে ডানা ঝাপড়াতে থাকে। প্রেম প্রেম তালাবিহীন ছন্দে সুখেরা গুনগুনিয়ে গাইতে থাকে, নাচতে থাকে তাদের আপন সুরে আপন তালে। 2 দিন ধরে পার্টি অফিসে ঝামেলা চলছে। ঝামেলার সূত্রপাত অঙ্কনের হদিশ পাওয়া নিয়ে। ছেলেটাকে শায়ন গুম করেছিল, জানতে বাকি নেই কারো। তবে কোথায় রেখেছে, বাঁচিয়ে রেখেছে নাকি মেরে ফেলেছে নাকি অন্য কিছু করার কল্পনা এঁটেছে সে। এখন অবধি তার কোনো খবরই পাওয়া যায়নি। অঙ্কনের বাবা পাগলা কুকুরের মতন হিংস্র হয়ে উঠেছে। আবু সিদ্দিককে হুমকি দিয়েও অঙ্কনের খোঁজ বের করতে, নয়তো আবু সিদ্দিকের কচি কাঁচা মেয়ে নিয়ে 18+ খেলাধুলার ভিডিও ফাঁস করে দিবে। চাপে পড়ে আবু সিদ্দিকি নিয়ে বিনে শায়নের কাছ থেকে কথা বের করার চেষ্টা করেছে, কিন্তু ধূর্ত শায়ন সেসব কথার ধারে কাছে এগিয়ে আসে না। হয় প্রসঙ্গ পাল্টায়, নতুবা গালিগালাজ শুরু করে। তখন আবু সিদ্দিক কথা বলার সাহস পান না। শায়নের এমন বেপরোয়া কাজে কনক বরাবরের মতো আজও খোঁচা মেরেছে। শায়ন 2-1 বার হেসে উড়িয়ে দিয়েছে, কিন্তু কনক যখনই মা তুলে গালি দিল তখনই নিজেকে সামলাতে পারল না।
এর মতো তেড়ে গিয়ে শক্ত থাবায় কনকের শার্টের কলারটা চেপে ধরে একের পর এক ঘুষি দিতে থাকলো। শক্ত হাসির ঘুষির তোপে নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে গেল কনকের। পার্টি অফিসে থাকা অন্য ছেলেরা কোনো তাদের থামায়নি কখনো। কনক আপাতত হসপিটালে, 2 দিন সেখানে থাকতে হবে। হাতাহাতিতে সায়নের লেগেছে, তবে হসপিটালে যাওয়ার মতো হয়নি। রাগে ফুসছে সে, আফসোস করছে কারো আরো 2-4 ঘা কেন বসালো না। জন্মের মতো কথা বলে শক্তিটাই কেড়ে নিতে পারলো না। ঘটনা শুনে আবু সিদ্দিক পার্টি অফিসে এসেছে, তার সঙ্গে এসেছে নতুন এক মুখ। সায়ন তাকে দেখেও কিছু বলার আগ্রহ করলো না, দপ করে বসলো চেয়ারে। তারপর টি-শার্টটা পেছনে ঠেলে সিদ্দিকের উদ্দেশ্যেই বলল, আজ থেকে আপনার দল আপনি সামলান। কেন, তুই কোথায় যাবি? সে কৈফিয়ত আপনাকে দেব না। সায়ান, আজকাল বড্ড চ্যাটাং চ্যাটাং কথা বলিস তুই। কার সাথে কথা বলছিস ভুলে যাস না? ভুলিনি এখনো। ভুললে সশর রোডে বসে থাকার শক্তি পেতেন না। 3 রাস্তার মোড়ে পার্টি অফিস বানাচ্ছিস শুনলাম। কি এমন হলো যে নতুন করে পার্টি অফিসের দরকার পড়লো? কেন এর উত্তর আপনি ভালো করে জানেন সিদ্দিক ভাই। তো যখন আমার মুখ থেকে শুনতে চাচ্ছেন, তাই বলছে আমি আর আপনার দলে থাকবো না। না মানেই না, আর না আপনার হয়ে কাজ করব। এবার থেকে আমার দলের লিডার আমি। আখের গুছিয়ে নিয়ে এখন আমাকেই বুড়ো আঙ্গুল দেখাচ্ছিস? তা পারবি তো টিকতে? শাওনের আখের টাকের প্রয়োজন পড়েনি, পড়বেও না। আপনার মতো আমি বসতে থেকে উঠে আসেনি সিদ্দিক ভাই। আর না ফকির নিয়ে ঘরে ছেড়ে, আর না দলে ঢুকে আপনি আমায় বান্ডিল বান্ডিল টাকার বিনিময়ে কিনে নিয়েছেন। তো এসব বালের কেচ্ছে অন্যকে শোনান। যদি দান ভিক্ষা আসে, আমি শুরু করলে কিন্তু খুব একটা ভালো হবে না। সিদ্দিক অপমানটুকু গিলে নিল চল শক্ত করে, তাতে দত চেপে তাকিয়ে রইল সায়নের দিকে। সায়ন কিছু মিছু আন্দাজ করছে কিনা জানতে উনি নিজেকে সামলে তারপর শুধালেন, শুনলাম নির্বাচন করবি? করব। এতদিন তো আমার ডান হাত বানিয়ে লোকের কাছে মুখ চেনলাম, সঙ্গে সঙ্গে নিয়ে ঘুরলাম, রাজনীতিতে রাজ করার কৌশল শেখালাম। তুই কিনা এখন আমার পিছনে বাড়ি দিতে উঠে পড়ে লেগেছিস। ভুল বললেন ভাই, বরং আপনি আমার কারণে সকলের মুখে মুখে এসছেন। তো আগে যে ভেড়াচুদা ছিলেন, আপনাকে দিয়ে আর যাই হোক অন্তত রাজনীতি হতো না। তো এইসব সবার ভণ্ডামি বাদ দেন, হয়তো ভণ্ডামি করার জন্য ওঠে আর থাকবে না। তোর কি মনে হচ্ছে না তুই ইচ্ছে করে শত্রুরা তৈরি করছিস? এরপর ভালো হবে না সায়ন। নাহলে নাই, ভালো জিনিসে অ্যালার্জি আমার। তাহলে আমার বিপক্ষে সত্যি সত্যি দাঁড়িয়েছিস বোধ হয়। হঠাৎ এই সিদ্ধান্ত কেন? বউ বলেছে অন্যের পা না ছাড়তে। সে আবার চানাচাটি একদমই পছন্দ করে না। তার কথা মাথায় রেখে সিদ্ধান্ত নিলাম, বাঁচতে হলে বীরের মতো করে বাঁচবো, হয়তো প্রাণের মায়া ছেড়ে দেহ মাটিতে লুটাবো। একথা বলে সায়ন উঠে দাঁড়ালো তার বরাদ্দকৃত রুমে। তার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে হাঁটা ধরল 3 রাস্তার মোড়ে দিকে। তাকে যেতে দেখে দাঁড়িয়ে থাকা গুটি 30 ছেলেও সিদ্দিকের দিকে দাঁড়িয়ে হাঁটা ধরল। আজ থেকে তাদের দল আলাদা, পার্টি আলাদা, লিডার আলাদা। আজ থেকে তারা শাহরিয়ার ভাইয়ের লোক। মোট কথা তারা এতদিন সিদ্দিকের সঙ্গে ছিল সায়নের কথায়। সিদ্দিক যদি শাহরিয়ার ভাইয়ের ছোট বোনকে কিডন্যাপ করার ব্যাপারে সঙ্গ না দিত, তাহলে তারাও দল ছাড়ত না। আর না এতদিনের করা অবস্থান, শাহরিয়ার ভাই এভাবে পায়ের তলায় পিষে চলে যেত। শুদ্ধ রুমে ফিরে ফ্রেশ হয়ে বের হতেই দেখে ফোনের আলো জ্বলছে। ফোনের ডিসপ্লেতে ভাসছে চেনা জানা নাম ব্যাঙ্গাচ্ছি। সে গায়ে শার্ট জড়িয়ে কল রিসিভ করতে দেখতে পেল শীতলের মুখ। কেঁদে কেটে মুখ চোখ মালপর মতো ফুলিয়ে রেখেছে, নাক টিয়া পাখির মতন লাল। তবে টিয়া পাখির নাকটা টিকলো আর শীতলের নাক বোসা। এই কথা ভেবে তার ঠোঁটে হাসি খেলে গেল। তাকে হাসতে দেখে শীতলের চোখ জোড়া জ্বরে ভরে উঠল। নিচের ঠোঁট কামড়ে কোনো মতে কান্না আটকে ফোপাতে ফোপাতে শুধালো, আপনি মারা গেলেন কিভাবে? অবান্তর প্রশ্ন শুনে শুদ্ধ মাথা মুছতে মুছতে তারাভাবে জবাব দিল, প্রেম সাগরে ডুব দিয়ে ডুববি আয়। বড় মাকে কল করে ঠিকই তো কথা বললেন, অথচ আমাকে একটা কল দিলে কি এমন হতো? তোকে কেন দিব? তুই কি আমার বউ যে কাজ থেকে ফেরা মাত্রই তোকে কল করব? বউ হলেই কল দেওয়া যায়, অন্য কেউ হলে কল দেওয়া যায় না? না, যায় না। কেন যায় না? জানি না, তবে এক্সপেরিমেন্ট করতে চাইলে আমার বউ হয়ে যা দেখবি, সব খবরাখবর তোকেই আগে জানাবো। আপনার জন্য একটা সারপ্রাইজ আছে শুদ্ধ ভাই। রাখ তোর সারপ্রাইজ। তুই আবার আমার রুমে ঢুকেছিস? সুন্দর করে বললে ভালো লাগে না শুনতে। না,
ফিরতে দে আমায়। আপনার রুম সাউন্ড প্রুফ, তাই এসেছি স্পেশাল সারপ্রাইজ দিতে। সাউন্ড প্রুফ রুম লাগতো। এই কথা শুনে শুদ্ধ ফ্রি কুচকে তাকালো, বোঝার চেষ্টা করলো এর মাথায় কি করছে। তার কুচকানো ফ্রু দেখে শীতল হাসলো, তারপর ব্যাক ক্যামেরা অন করে মেঝেতে পড়ে থাকা কাচের ভাঙা পারফিউম বোতলগুলো দেখিয়ে বলল, আপনার জন্য কেঁদেছি আমি, চিন্তা করেছি, রুমে ফিরেও কত কল দিয়েছি, অথচ আপনি ইচ্ছে করে আমার কল ধরেননি। কেন ধরেননি? না ধরার কারণে একটা একটা করে আছাড় মেরে আপনার প্রতিটা পারফিউমের বোতল ভেঙেছি। শুদ্ধ দেখো সত্যি সত্যি তার শখের পারফিউমগুলো মেঝেতে লুটোপুটি খাচ্ছে, কাজ ছড়িয়ে ছিটিয়ে আছে, বিছানা চাদর, বিন ব্যাগের উপর, সিলিং ফ্যানের বাতাসে বালিশের তুলো উঠছে। এক কথায় রুমের অবস্থা দেখে মনে হচ্ছে ঘূর্ণিঝড় বয়ে গেছে। ভীষণ শখের জিনিসপত্রের অবস্থা দেখে সে চেঁচিয়ে উঠল, শীতলের বাচ্চা, রুমের কি অবস্থা করেছিস? এসব ঠিক করতে টাকা কি তোর বাপ দিবে? আমার বাপ কেন দেবে? দিবে না তো কোন হুঁশে এসব করেছিস বেয়াদব? বেশ করেছি, আরো করব। কেন করবি? তোর বাপ কি সজ্ঞানে তোকে আমার হাতে তুলে দিয়েছে যে আমি বউয়ের ভুলকে আমি ফুল মেরে নেব? তুলে দিলে মেনে নিলেন। নিতাম। ওকে ডান, ফিরে আসুন। ফিরলে কি হবে? বাবাকে বলবো আমাকে আপনার হাতে তুলে দিতে, তারপর আমিও দেখব আপনি কতটা কি মেনে নিতে পারেন। পরশু রাতের ফ্লাইটে ফিরছি আমি, রেডি থাক। একথা শুনে রাগে বোম হয়ে থাকা শীতল একরোখা কণ্ঠে জবাব দিল, ঠিক আছে। কল কেটে রুমের অবস্থা দেখে ঠকিল শীতল। এখন কি হবে? কে পরিষ্কার করবে? এইসব রাগের মাথা কাজ করছিল না। বিশুদ্ধ পুরুষকে না পেয়ে রাগ তুলেছে তার জিনিসপত্রের উপর। এখন খারাপ লাগছে, খুব বেশি খারাপ লাগছে নামি দামি পারফিউমের কাচের বোতলগুলোর জন্য। আহারি, কাজটা ঠিক হয়নি। অন্য সময় এসে সে নিজেও তো ব্যবহার করতে, ঘেটিঘুটি দেখতো। রাগের সময় কেন যে মাথা ঠিক থাকে না। কিন্তু এখন কি করবে? বাড়ির কেউ যদি জানে এসবের পিছনে সে দায়ী, তাহলে সবার আগে নিজ শক্তিতে জ্বলে উঠবে তার মা। না, মার খাওয়া যাবে না, এমন কিছু করতে হবে যেন তার ঘাড়ে দোষ না পড়ে। শুদ্ধ ভাইও থ্রেট দিল 1 ঘন্টার মধ্যে রুম পরিষ্কার করতে, না হলে তার খবর আছে। যদিও এইসব ফাঁকা বলিতে খুব একটা ভয় পায় না সে, কিন্তু শুদ্ধ ভাই জানিয়েছে সিগারেট খাওয়ার ছবিটা উনি সবার আগে দেখাবে শারাফাত চৌধুরীকে। উনি এই বাড়িতে শীতলের সবচেয়ে বড় প্রশ্রয়দাতা কি না? এই কথা শুনে শীতল চুপসে গেছে। সে জানে বড় আব্বু ছবিটা দেখলে খুব কষ্ট পাবে, তাই শুদ্ধ শর্ত অনুযায়ী সে রুম ঠিকঠাক করার দায়িত্ব নিয়েছে। অপরাধ যখন করেছে শাস্তিও মাথা পেতে নিতেই হবে। এইসব ভেবে আর সময় নষ্ট করলো না শীতল। পরে ওন্না বাঁধতে গিয়ে থেমে গেল। রুমে তো কেউ নেই, তাই ওন্নাটা চেয়ারের উপর রেখে রুম পরিষ্কারের কাজে লেগে গেল। তবে তার মুখ বন্ধ থাকলো না। শুদ্ধকে সে গালাগাল দিতে দিতে কাজ পরিষ্কার করলো। শুদ্ধ তার করা কাহিনী দেখে ল্যাপটপ থেকে চোখ দৃষ্টি সরিয়ে উঠে রুমের বাইরে গেল। প্রচণ্ড ক্ষুধা লাগায় খাবার খেতে গেল। অর্ক, কামরান, হাসান, স্যান্ডি এসে বসেছে কেবল। শুদ্ধ চেয়ার টেনে হাসানের পাশে বসলো। গল্পে গল্পে একে একে সবার খাওয়া নিয়ে খেতেও আরম্ভ করলো। কি একটা ব্যাপারে অর্ককে পচিয়ে বাকিরা সবাই হাসছে। শুদ্ধ খেয়াল করলো হাসান থমথমে মুখে বসে আছে, মুখে বিষণ্ণতার ছাপ স্পষ্ট। খাওয়াতে আগ্রহ নেই, খাবার নাড়াচাড়া করছে শুধু। তাছাড়া এসে অবধি খেয়াল করলো হাসান কেমন যেন থমথমে মুখে আছে, কথা বলছে খুব কম, হাসছে যেন জোরপূর্বক। কোনো সমস্যা না পড়লে এমনটা করার কথা না। এতক্ষণ কিছু না বললেও এবার সে সরাসরি হাসানের উদ্দেশ্যে প্রশ্ন ছিল, কি হয়েছে তোর? কোনো সমস্যা? হাসান ঘাড় ঘুরিয়ে শুদ্ধর দিকে তাকালো, শুনল। এরপর জবাব দেওয়ার আগে কামরান বলল, সমস্যা মানে? বিরাট সমস্যার পড়েছে বেড়ায়। শুদ্ধ ফুকুচকে হাসানকে বলল, কি সমস্যা সেটাই জানতে চাচ্ছি। প্রথম সমস্যা, ওর বউ ওর কাছে ঘেঁচতে দেয় না। দ্বিতীয় সমস্যা, ওর বউ মুক্তি চায়। মুক্তি বলতে? তালাক। কেন? আমাকে নাকি পছন্দ না। পছন্দ না তো কবুল বলেছিল কেন? সেটাই তো কথা। এখন যে আমাকে সহ্য করতে পারে না, কাছে গেলে চিৎকার চেঁচামেচি করে। বাসে বাবা মা ছোট ভাই বোন আছে, কিছু বলতেও পারি না। আবার তার ইগনোর করার ব্যাপারটাও সইতে পারি না। কাছে গেলে চেঁচিয়ে বাড়ির শুদ্ধ সবাইকে জানাই। লুচ্চা লম্পট কিছু বলতে বাদ রেখে না, বারবার একই ঘটনা ঘটাই। লজ্জে আমি কাছে যাই না। এখন তার একই কথা, মুক্তি চাই। দিয়ে দে। আমি তো মুক্তি দেওয়ার জন্য কবুল বলিনি ভাই।
স্বল্প পরিচিত হলেও কিভাবে যেন ভালোবেসে ফেলেছি। ওকে ছাড়তে পারবো না আমি, আর ছাড়লে হয়তো আমি বাঁচবো না। এই কথা শুনে অর্ক একটা গালি দিয়ে চোখ মুখ খিচিয়ে বললাম, তাহলে বউয়ের ঝাল সহ্য কর শালা। বিয়ে করেছো প্রায় 3.5 মাস, অথচ বাসর সারতে পারোনি। এই আবার নিজেকে পুরুষ দাবি করো? এবার শুদ্ধ মুখ খুলল, ফিজল হাসল, তারপর হাসানকে দারুণ একটা বুদ্ধি দিল। বুদ্ধিটা বোধহয় হাসানের পছন্দ হলো। সে সম্মতির সূচক মাথা নাড়িয়ে মৃদু হাসল। শুদ্ধর খাওয়া ততক্ষণই শেষ। সে চেয়ার ছেড়ে বেসিনে হাত ধুতে গেলে কামরান চেঁচিয়ে বলল, এই শালা, কি বুদ্ধি দিলি ওকে? হাসান, ভুলেও এই কাজ করিস না ভাই। তোর আদ্রবা সংসার পুরোপুরি ডুববে, সঙ্গে বউটাকেও মারবি তুই। কামরানের কথা শুনে সবাই হো হো করে হেসে উঠল। এই গর্ধ কথার মানেই বুঝেনি। সবাই হাসছে দেখে রেগে গেল কামরান। সে প্রতিবাদী সুরে কিছু বলার আগে শুদ্ধ পুনরায় বলল, বউকে মারা প্রতিটা স্বামীর স্বামীগত অধিকার। সে সূত্রে ওর বউকে ও মারবে, তাতে তোর বউয়ের কি? এই কথা বলতে পারলি শুদ্ধ? এটা তোর থেকে আশা করিনি। না করলে নাই, তবে স্বামী বউকে না মারলে কাকে মারবে? মারবে কেন? সময় দেওয়া যায় না? কিসের সময়? বউ কি সাজিয়ে রাখার জিনিস যে সাজিয়ে রাখবে? স্বামীর দেওয়া হাজার হাজার টাকার গিফট নিতে পারবে, হিহি করতে করতে তার দেওয়া শাড়ি গয়না গায়ে জড়াতে পারবে, অথচ স্বামী কাছে গেলেই হাজারটা বাহানা, মামার বাড়ির আবদার। শুদ্ধ ঘামতেই কামরান ফুঁসে উঠল। সে পুনরায় কিছু বলার আগেই অর্ক তার বাহুতে ঘুষি মেরে বলল, শালা বেরসিক, এই মারা সেই মারা না, আদরের সাগরে ডুবে মারার কথা বলেছে শুদ্ধ। শালা ছাগল, ছাগলই থেকে গেলি। ওরে, আগে বলবি না? কামরানের কথায় শুদ্ধ আপাতত কথা ভালো না, শুধু হাসানের দিকে একবার তাকিয়ে যেতে যেতে বলল, কিছু কিছু ক্ষেত্রে দুজনের মুডের অপেক্ষা করার প্রয়োজন পড়ে না। বউয়ের কাছে এমন মুডে যাওয়া উচিত যাতে একজনের উন্মাদনায় আরেকজন উন্মাদ হতে বাধ্য হয়। এই কথা বলে শুদ্ধ চুল ব্যাক ব্রাশ করতে করতে স্থান ত্যাগ করলো। তাকে যেতে দেখে কামরান কপাল চাপড়ে বলল, এই শালা প্রচুর অশ্লীল। ওর বউটাকে বাঁচতে দিলে হয়। তোরা আমার কথা মিলিয়ে নিস, ওর বউ টিকবে না। দেখবি বিয়ের পরের দিনেই ওর বউ পালাবে। এই কথা শুনে আরেক দফা হাসি রোল পড়ল। শুদ্ধ রুমে এসে ল্যাপটপ অন করে দেখে শীতল এখনো রুম পরিষ্কার করছে। রুম একদম আগের মতো ঝকঝকে তকতকে। ভালোই খাটুনি হয়েছে ওর। বিহাল দশা দেখে বোঝা যাচ্ছে। সে ফোন হাতে নিয়ে কল দিল। শীতল বিছানা টান টান করে নিচে নামতেই ফোনের রিংটোন বেজে উঠল। কোমরখানা অবশ হাঁপিয়ে উঠেছে। সে এইদিক ওদিক তাকে দৃষ্টি বুলালো, দেখলো সব ঠিকঠাক তো। তখনই ফোনের রিংটোন বেজে উঠল। মুখে বিরক্তির শব্দ করে ফোন হাতে নিয়ে দেখলো অপ্রিয় মানুষটার নাম। মুখ থমথমে করে কল রিসিভ করলো সে। তারপর বলল, শুদ্ধ ভাই টাকা দেন। কিসের টাকা? পরশুদিন না আমাদের বিয়ে? তাতে কি? বিয়ের শাড়ি কিনতে হবে। শাড়ি পরেই বিয়ে করতে হবে কোথাও লেখা আছে নাকি? সবাই শাড়ি পরে, তুই লুঙ্গি আর ফতুয়া পরবি। পরা বলে কথা, কি পরলি ওটা মেইন ফ্যাক্ট না। শুধু শুধু কথা পেঁচাবেন না বলে দিলাম। সায়েন্টিস্টকে বিয়ে করেছি কি এমনি এমনি নাকি? হ্যাঁ, টাকা দেন নয়তো বিয়ে ক্যান্সেল। কত দিতে হবে? আপাতত 10 দেন। 10 মানে 10 টাকায় শাড়ি হবে? 10 টাকা না, 10 লাখ। কি? থাক, করবো না বিয়ে। লাগবে না বউ। ক্ষমা দে বইন, এত দামি শাড়ি পরা বউ রাখার জায়গা নাই আমার রুমে। সিঙ্গেল আছি, সিঙ্গেলই মরবো। সত্যি দেবেন না? না। সত্যি দেবেন না? তাহলে বিয়ে করব না। করিস না, তোকে বিয়ে করার জন্য মরে যাচ্ছি না। তাই না? ঠিক আছে, বিয়ে ক্যান্সেল। যে পুরুষ বউকে শাড়ি কিনে দিতে পারে না তাকে বিয়ে করার মানেই হয় না। যেই মেয়ে বিয়ের আগেই হবু বরের থেকে 10 লাখ টাকার চেয়ে হার্ট অ্যাটাক করানোর পায়তারা জুড়ে, আমিও তাকে বিয়ে করব না। ওকে, ক্যান্সেল। ক্যান্সেল। অতঃপর কল কেটে গেল। কিছুক্ষণ আগে নেওয়া সিদ্ধান্তটা মাঠেই মারা গেল। এরপর আর কেউ কারো সঙ্গে কথা বলল না। 2 দিন পেরিয়ে গেল। দুজনেই দৈনন্দিন কাজে নিজেদের বিজি রাখলো। অনলাইনে একে অপরকে অ্যাক্টিভ দেখলো, তবুও তাদের কথা হলো না, মেসেজ হলো না।
শুদ্ধর দেশের ফেরার দিন শুদ্ধ ল্যাবে কাজ করার এক ফাঁকে শীতলকে মেসেজ করল। এই মুহূর্তে এয়ারপোর্টে আছি, রেডি থাক, আসছি। মেসেজ পাওয়া মাত্র শীতল চটজলদি ব্যাগ প্যাক করে রেডি করে শতরূপা চৌধুরীর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। বাড়ির গাড়িতে বসে যেতে যেতে রিপ্লাই করলাম, বাড়িতেই আছি, জলদি আসুন। সকল ব্যস্ততা সামলে কেবল ফ্রি হয়েছে শাহাদাত চৌধুরী। পরনে এখনো সেনাবাহিনীর পোশাক, নেম প্লেটে জলজল করছে ওনার নিকনেম, পোশাকের সঙ্গে মিলিয়ে মাথায় ক্যাপ। অন্যান্য সময় মুখভঙ্গি কঠোরতা বজায় থাকলো, এখন ছোটে এটি আছে মুচকি হাসি, কারণ উনি কথা বলছে দুই মেয়ে ও সহধর্মিনীর সঙ্গে, একে একে নিচ্ছে বাড়ির সব সদস্যর খোঁজ। স্বর্ণ শীতলের বাবার সাথে কথা বলে চলে গেল। তারা এখন বড় হয়েছে, অনেক কিছু বুঝতে শিখেছে, বাবা মার পার্সোনাল কথা থাকতে পারে ভেবে একটু স্পেস দিল আর কি। মেয়েরা চলে যাওয়া মাত্র শাহাদাত চৌধুরী সিমিনকে অপলক দেখেই বলল, রাতে ঘুম হচ্ছে না ঠিকঠাক? ইচ্ছে তো। তুমি বড় মিথ্যা বলাই কাঁচা সিমিম, কি হয়েছে বলো আমায়। মেয়ে দুটোকে নিয়ে খুব চিন্তা হয়, ছোটটা একটা কথাও শোনে না। এত বড় বিপদ থেকে বেঁচে ফেললো, অথচ মনে ভয় ডর কিচ্ছু নেই। আগে যেমন সারা বাড়ি নিয়েছে কুটে বেড়াতো, এখনো তাই। মেয়ে বড় হচ্ছে, কিছু বলতে তো পারো। ছোট মানুষ, কি বলবো, ঠিক হয়ে যাবে। এই কথা শুনে সিমিন মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। অশ্রু লুকানোর বৃথা চেষ্টা আর কি। শাহাদাত চৌধুরী বুঝলেন অন্য কিছু ঘটেছে, নয়তো সামান্য ব্যাপারে কান্নাকাটি করার মতো মেয়ে সিমিন নয়। উনি এবার হেসে বললেন, এখন কি গোলাপ নিয়ে মন ভালো করতে আসবো? স্বামীর কথা শুনে সিমিন উঠে দরজা আটকে দিল, এরপর ডুকরে কেঁদে ফেলেন। শাহাদাত চৌধুরী ওনাকে সময় দিলেন, কারণ উনি খুব ভালো করে জানেন এরপর একটু পরে সিমিনই মুখ খুলবে। সত্যি সত্যি সেটাই হলো। সিমিন আঁচলে চোখ মুছে কণ্ঠস্বর নিচু করে বললেন, শুদ্ধ আর শীতলের মধ্যে কিছু একটা চলছে। ক্লিয়ার কাট কথা বলো। ওরা বোধহয় দুজনকে পছন্দ করে। কি এমন মনে হওয়ার কারণ? এবার সিমিন খুলে বলতে লাগলো নিজের কানে শোনা কিছু কথা। দুদিন আগে দুপুরে বিয়ের ব্যাপারে শুদ্ধ শীতলের সব কথা শুনেছেন তিনি। শুদ্ধ আজকের ফ্লাইটে ফিরবে এবং তারা বিয়ে করবে, কথাও সুস্পষ্ট। বাড়িতে জানাজানি হলে সবাই কি মেনে নিবে, নাকি এই নিয়ে বিরাট ঝামেলার সম্মুখীন হতে হবে। শীতল না হয় দুরন্ত অবুঝ, কিন্তু শুদ্ধ সে কিভাবে এই কাজ করতে পারে? তার মতো বিচক্ষণ ছেলের থেকে এসব আশা করা যায় না। একই বাড়িতে থাকা তারা ভাই বোনের মধ্যে এসব জানলে মানুষ কি বলবে? শুদ্ধ পুরুষ মানুষ, তাকে হয়তো কেউ কিচ্ছু বলবে না, কিন্তু শীতলকায় কলঙ্ক লাগাতে কেউ কার্পণ্য করবে না। নিজের কথা শেষ করে উনি পুনরায় কাঁদতে লাগলো। অজানা ভয়ে দুদিন থেকে একেবারে মিলিয়ে গেছেন তিনি, প্রেশার একদম লো। শাহাদাত চৌধুরী সিমিনের কথা শুনে জবাবে এমন একটা কথা বললেন যা শুনে সিমিনের কথা হারিয়ে গেল। বাঁকারা হয়ে তাকিয়ে রইল। তখনই শাহাদাত চৌধুরী ওনার বরাদ্দকৃত ফ্ল্যাটে লক খুলে ভেতরে প্রবেশ করলেন, বসলেন বিলাসবহুল সোফায়, তারপর এসির পর বাড়িয়ে বললেন, আমি জানি। কি জানো তুমি? যা হয়েছে পুরোটাই একটা প্ল্যান সিমিম। শুদ্ধ শীতলের উপর কেউ তীক্ষ্ণ নজর রাখছে। তারা কোথায় যাচ্ছে, কি করছে, সবটাই নোট করছে। এমনকি তাদের হাতের ফোনটাও বর্তমানে অন্যের দখলে। ফোন অন্যের দখলে মানে? কিছুক্ষণ আগেই তো শীতলের হাতে ফোন দেখলাম, ওটাই শুদ্ধ দিয়েছিল। যক্ষের ধনের মতো ফোনটাকে আগলে রেখে তোমার মেয়ে। যুগ আপডেট, এখন ঘরে বসে থেকে ইনকাম করা যেমন সহজ হয়ে গেছে, তেমনি ঘরে বসে অনেক ক্ষতি করাটাও সহজ হয়ে গেছে। ফোন শীতলের হাতে, অথচ তার ফোন নাম্বার, ফেসবুক আইডি, হোয়াটসঅ্যাপ, ইনস্টা সব অন্যের আয়ত্তে। কারো ক্ষোভে নজর পড়েছে আমাদের সরল মেয়েটা। যা হচ্ছে এগুলো সব পরিকল্পনা মাফিক। তুমি টেনশন করো না। মোট কথা, যা ভাবছো সেসব হবে না, সম্ভব নয়। আমার মেয়েটা ছোট শাহাদত আবেগী, এই বয়সে মেয়েরা ভুল পথে পা বাড়ায়। শীতল বয়সে ছোট অবুঝ হলেও শুদ্ধ তা নয়। শীতল যদি পাকলামি করেও শুদ্ধ তাকে কখনোই পাত্তা দেবে না। আমাদের শুদ্ধ সেরকম নয় সিমিম, তার পার্সোনালি হাই লেভেলের মানছে। শীতল শুদ্ধের সাপে নেউলে সম্পর্ক, কিন্তু হঠাৎ করে শুদ্ধ এত পরিবর্তন দেখে সন্দেহ হলো না তোমার? যে ছেলেকে বউ মালে বাড়তি কথা বলানো যায় না, সে এখন শীতলের সাথে তাল মিলিয়ে বকবক করে যায়। ছেলেটাকে অযথা ভুল বোঝো না। এদিকে স্যান্ডি লাফিয়ে উঠেছে ল্যাপটপের সামনে থেকে। অবশেষে তার কষ্টে সফল। সে দ্রুত কল করলো শুদ্ধকে। শুদ্ধ কল
রিসিভ করলে স্যান্ডি প্রফুল্ল সুরে বলে উঠল, কালপিটের আসল নাম ইয়াসির শিকদার, তাকে ডাকাতেই মাফিয়া। ধামাকা খবর, আবু সিদ্দিকের খুব কাছের কেউ